সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ স্টেট, সাভারে বিলাসবহুল বাগানবাড়ি। চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যায় 4 দিনে হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস মোল্লা বিতর্কিত কর্মকাণ্ডের বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় ছিলেন। সরকারি জমি দখলে সে ছিল সিদ্ধহস্ত। শেখ হাসিনার ক্ষমতার 16 বছরে দুয়ারীপাড়ায় এক দাগে দখলে নিয়েছেন ওয়াকফ স্টেটের 11,750 কোটি টাকার জমিন। ইলিয়াস মোল্লা এখন পলাতক, কিন্তু তার সহযোগীরা ক্ষমতার পালা বদলের পরও সেই জমি এখনো দখলে রয়েছে। কামরুজ্জামানের তোলা ছবিতে দীপু শিকদারের রিপোর্ট। লুচ্চামি করছে, ডাকাতি করছে, সব এ করছে। ওই ছিল একটা বড় বাটপাস সিটার, ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগে এখন বহাইছে সম্পূর্ণ অবৈধভাবে। লুটপাট, চাঁদাবাজি ও দখলের টাকায় ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা। নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত 16 বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা। মিরপুর এখন সিঙ্গাপুর। রাজধানীর রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ওয়াকফ স্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি। এক দাগেই দখলে নিয়েছেন 88 একর জমি, গড়ে তোলেন ছোট বড় 10,000 ঘর। সরকারি জায়গায় আছে দখলে, খাস মনে করেন যে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে। দেখা যাইতেছে এগুলো যখন যে সরকার আসে ক্ষমতা, সেই ক্ষমতাই চলে। বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো, ডাক দিলে মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে মারধর শিকার হইতো, তারপর তো গালাগালি আছেই। দখলে নেওয়া জমির মূল্য প্রায় 12,000 কোটি টাকা, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার, কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে। তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো। এরপর থেকে তো হরিলুট চলছে। এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে, বা নিজেরা ঘর উঠাইয়া ভাড়া দিয়া এইভাবে চলছে আর কি। এখন পর্যন্ত এইভাবেই আছে। দুয়ারীপাড়া বাজার এলাকায় ওয়াকফ স্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট, ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ঙ্কর থাবা। এই যে শেষ মারা নামার জায়গাটা, এটা কোনো হাউজিং এর না, এটা বলাই বস্তি আছিল, এটারও নিচে শেষ করে ওর এলাকার সঙ্গভঙ্গ লইয়া দল করছে। ভাঙার পরে এবার ভাঙিয়ে দিছে, করে ঠেলে লাইয়া পড়ছি আমরা। দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা। সরকারি জায়গাগুলো তো দখল করছে আর জুলুম করে। হ্যাঁ, একটা মন্ত্রী মানুষ এত জুলুম, প্রশাসন হেল লাগে। ওরা মাটি ভরাট করে দখল করতে, খালি জায়গা ছিল। এসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী। ইলিয়াস মোল্লা নিজেই এই এলাকার নেতৃত্ব দিয়েছে, তাদের অনুসারীরাই এই কর্মকাণ্ডগুলো করেছে। 100 ফুটের ভিতরে 4 জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিং এর পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে। আমি এখানে 20 বছর এখনো পানির বিল আমার নামে আসে, আমি এই পোলোটে আইতে পারি না। গণনা বুঝছেন, এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে, তারা এখানে ঢুকতে দেয় না। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার। ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ
গুম করে ফেলাবো, কোনো খবরও পাবা না কোনোদিন, 2-3টা মার্ডার কেসে জেল খাটবা, আজীবনেও বাইরে হতে পারবা না, এরকম ধরনের হুমকি দিছে। মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ 1-এ এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন, আর তাই 21-এ ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে। এখানেই শেষ নয়, ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। অপরদিকে সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে চিন্ময়ের ন্যায় বিচার আশা করছে দিল্লি। আরও জানাচ্ছেন ওমর ফাহিম। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাইকমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। That India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয়। ওমর ফাহিম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি নিরাপত্তা দিচ্ছে। এক জরিপে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। প্রকাশিত ফলে দেখা যায় 64.1% উত্তরদাতা মনে করেন দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার বেশি সফল। তবে জরিপের ফলে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। মোট 1000 মানুষের উপর চালানো এই জরিপে নারী এবং পুরুষ সমান সংখ্যার ছিলেন। জরিপের মাত্র 15.3% মানুষ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে, আর 18% মতে পরিস্থিতি আগের মতোই আছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 4 দিনেও কোনো মামলা হয়নি। এদিকে হত্যায় আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ, তবে হত্যাকাণ্ডে সরাসরি 4 জন অংশ নিয়েছে জানিয়ে পুলিশ বলছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার অভিযান চলছে। এদিকে আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে সেবক কলোনির একটি বাসার সামনে এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। সরাসরি হত্যায় এতে অংশ নেয় 4 জন। কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় হেলমেট পরে অংশ নেওয়া ব্যক্তি তাদেরই একজন। কিরিচ হাতে থাকা যুবকের নাম চন্দন দাস, পেশায় পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় 25 থেকে 30 জন অংশ নেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের মোট ওই ঘটনায় 39 জন গ্রেপ্তার আছে। হ্যাঁ, 39 জন গ্রেপ্তার আছে। আর আপনার যে ছবিতে যে ভিডিও ফুটেজ থেকে আলাদা করা ছবিতে বেশ কয়েকজনের নাম দেখা যায় আর কি। হ্যাঁ, এই ছবি দেখে
এখানে 3 জন অ্যারেস্ট আছে এবং ভিডিও ফুটেজে পাওয়া যাবে এরকম আরো 10-12 জন আছে। আপনাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ছবি এবং নাম রিলিজ না করার কারণটা কি? হত্যা মামলাটা রুজু হয় নাই, সেক্ষেত্রে হচ্ছে যে বাদী পক্ষ যদি এখানে দেখা যায় যখন তারা এজাহার দাখিল করবেন, এজাহার দাখিল করলে সেখানে এই সংখ্যাটা একটু কম বেশিও হইতে পারে। এটা হত্যা মামলাটা রুজু হওয়ার পরেই হয়ে যাবে। এর আগে সকালে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্টে একটি গোষ্ঠী তৎপর। যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। উপদেষ্টারা জানান, সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার তহবিল করা হবে। এরই অংশ হিসেবে সংগ্রহ করা 1 লাখ টাকা সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। সিরিজ জয়ের মিশন, আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিগার সুলতানার দল। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। কোনো ষড়যন্ত্রকারী যাতে ঐক্য নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে যশোরের চাঁচড়া মোড়ে এক পথসভায় তিনি বলেন, ঐক্য ধরে রাখতে হবে। যারা ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিল, 15 বছর ক্ষমতায় থেকে মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে মাটিতে বাড়ি করেছেন, তাদের ক্ষমা করা যায় না। ফ্যাসিস্টরা জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে দিলেও এখন নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর এরই সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগান বাড়ি। চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যায় 4 দিনে হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার মতন রইল। 21-এর সাথে।